লেখিকা মহুয়া রায়ের হারিয়ে পাওয়া। সৌরসেনীর 5 বছরের জন্মদিনে ওর দাদু সৌরেন্দ্রমোহন চ্যাটার্জির দেওয়া উপহারটি পেয়ে তো মেয়ে বেজায় খুশি। দাদু সেবার একমাত্র নাতনিকে একখানি হারমোনিয়াম উপহার দিয়েছেন। হারমোনিয়াম দেখে তো অনেকেই বলতে লাগলো, ওইটুকু বাচ্চা মেয়ে এখনই বাদ্যযন্ত্রটি দিয়ে করবেটা কি? সৌরেন্দ্রমোহন গম্ভীর গলায় বললেন, গান শিখবে। লালি দিদিভাই এবার থেকে গান শিখবে। সৌরসেনীর ডাক নাম লালি, ভারী মিষ্টি সে। পৃথিবীর সব শিশু সুন্দর, লালিও সুন্দর। সৌরেন্দ্রমোহন বাবু তার বন্ধু পরিতোষ ভট্টাচার্যকে দায়িত্ব দিলেন। পরিতোষ বাবু বন্ধু হলেও বয়সে সৌরেন্দ্রমোহনের অনেক ছোট। একই পাড়ায় বাড়ি দুজনের, আর গায়ক পরিতোষ বাবু অবসরে সৌরেন্দ্রমোহনের দাবা খেলার সাথী। বন্ধুর নাতনিকে গান শেখানোর দায়িত্ব পেয়ে পরিতোষবাবু বেশ খুশি। খুশি হওয়ার কারণ আছে বৈকি তার। আসলে লালি যখন তার পরিদাদুর সাথে সাথে সরগম আলাপ করে তা শুনলে যে কেউ অবাক হবে। এমন সুরে বাঁধা মেয়ের স্বর। লালির গলার সুর শুনলে মনে হবে যেন বাগদেবীর আশীর্বাদ ধন্যা শিশু। লালির বাবা নেই। লালির জন্মের 1 বছরের মাথায় এক আকস্মিক দুর্ঘটনায় তার প্রাণ কেড়েছে। একমাত্র পুত্র জিষ্ণুর মৃত্যু শোক লালির ঠাকুমা নিভা দেবী সহ্য করতে পারেননি। তিনিও ছেলের মৃত্যুর কিছুদিনের মধ্যেই দেহ রাখেন। লালি মা আর দাদু আছে। লালির মা পর্ণা যেন বিষাদময়তার জীবন্ত রূপ। পর্ণার চোখে মুখে কপালে চুলে এমনকি সমস্ত অস্তিত্বের মধ্যে যেন সর্বদা বিষণ্ণতার স্থির উপস্থিতি। মাত্র 28 বছর বয়সে পর্ণার জীবনটা রঙহীন হয়ে গেছে। এই সত্যটি লালির মাকে সর্বক্ষণ এমন ঘোরতর বেদনার্ত করে রাখে যে সে মেয়েটাকে পর্যন্ত যত্ন করে মানুষ করার ইচ্ছা হারিয়ে ফেলেছে। পর্ণা স্বামী হারিয়ে ফিরে যেতে পারত তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে। সেরকমটাই তো সে চেয়েছিলেন ওর বাবা মা ভাইও। কিন্তু যে সৌরেন্দ্রমোহন ছেলের মৃত্যু শোক মুখ বুজে সহ্য করেছিলেন, সেই তিনি বৌমা বাপের বাড়িতে চলে যেতে চায় শুনে পর্ণার হাত দুটো চেপে ধরে কেঁদে ফেলে বলেছিলেন, বুড়ো ছেলেটাকে এভাবে একা করে দিস না মা। পর্ণার আর যাওয়া হয়নি। তবে সে সেই থেকে কেমন বিষণ্ণ প্রতিমাবৎ হয়ে গেছে। হাসি হারিয়ে ফেলেছে। ক্রমশ গভীর থেকে গভীরতর অবসাদ আচ্ছন্ন করছে ওকে। লালিকে দেখাশোনা করার জন্য মীরা নাম্নী একটি মেয়ে আছে। সে ঠিক কাজের লোক নয়, শিক্ষিতা। লালির গভর্নেস বলা যেতে পারে তাকে। লালির পড়াশোনায় সাহায্য করা, তাকে স্কুলে দেওয়া নেওয়া করা, লালিকে পার্ক নিয়ে যাওয়া ইত্যাদি কাজগুলো মীরা লালিকে খাওয়ানো, নাওয়ানো, ঘুম পাড়ানোর সাথে সাথে করে। লালি মীরার কাছে মানুষ হচ্ছে সত্যি বলতে গেলে। সেই মীরাই একদিন প্রথম লক্ষ্য করে খেলতে খেলতে লালি আপন মনে দাদুর ঘরে রেডিওতে বেড়ে চলা গানের সাথে নিজের আধো আধো বলে অদ্ভুত সুরেলা গলা মেলাচ্ছে অনায়াসে। বেশ কয়েকদিন লালিকে লক্ষ্য করে মীরা বুঝতে পারে লালি নিখুঁত সুরে গান গাইতে পারে। আর তারপরে মীরা সৌরেন্দ্রমোহনকে বলে, কাকাবাবু, লালিকে গান শেখানোর ব্যবস্থা করলে ভালো হয়। ওর গান শুনে বোঝা যায় লালির গানের কথা আর সুর মনে রাখার বিরল ক্ষমতা আছে। এখন থেকে ছোট্ট লালির প্রতিভার এদিকটা নজর দেওয়া দরকার। মীরার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে সৌরেন্দ্রমোহন বাবু খুব খুশি হলেন। মনে মনে মীরার তারিফ করতে করতে একটা দীর্ঘশ্বাস পড়ল অবশ্য তার। ভাবেন, অতটুকু শিশু লালি কি দুর্ভাগা, ওর বাবা নেই, মা কেমন সবসময় কাছে থেকেও যেন কত দূরের মানুষ। পরের কোলে পরে যত্নে বেড়ে ওঠা নিজের পৌত্রীর জন্য দুঃখে ভারাক্রান্ত হয় সৌরেন্দ্রমোহনের মন। এককালে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এসে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন সৌরেন্দ্রমোহন। অল্প দিনেই সুনাম অর্জন করেন তিনি। বিস্তর অর্থ সম্পদের মালিক হয়েছেন সৌভাগ্যক্রমে। বছরখানেক হয় তিনি কাজকর্মের জগৎ থেকে স্বেচ্ছা অবসর নিলেও তার ফার্মে এখনও আইনি কাজকর্ম হয়। 3 জন উকিল বাবু যুক্ত আছেন তার ফার্মের সাথে। তারাই বাঁচিয়ে রেখেছেন সৌরেন্দ্রমোহনের সেরেস্তা। জীবনে অনেক পেয়েছেন সৌরেন্দ্রমোহন বাবু, কিন্তু খুইয়েছেন তার থেকেও বেশি। তবু এখনও তিনি রিজু আছেন লালির জন্য আর তার মা অর্থাৎ একমাত্র পুত্রবধূ পর্ণার জন্য। বৃদ্ধ মানুষটি জানেন লালিকে বড় না করে তিনি মরেও শান্তি পাবেন না। কারণ পর্ণা যেন দিন দিন নিজেকে খোলসের মধ্যে লুকিয়ে ফেলে এমন এক নিজস্ব জগতে বাস করছে যে তার সাথে বাকি জগতের সম্পর্ক ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। পর্ণাকে বহুবার কোনো স্বনামধন্য মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যেতে চেয়েছেন সৌরেন্দ্রমোহন, কিন্তু পর্ণা যে কিছুতেই রাজি হয় না। এমনকি পর্ণার বাবা মা পর্যন্ত চেষ্টা করেও মেয়েকে রাজি করাতে পারেননি।
পর্ণার শ্বশুর মশাই চেয়েছিলেন বৌমা কোনো চাকরি কিংবা আর কোনো কাজকর্মের সাথে যুক্ত হয়ে ব্যস্ত থাকুক, তাহলে এই অবসাদগ্রস্ততা কাটবে মেয়েটির। কিন্তু পর্ণা যে কোনো কাজই করার উৎসাহ পায় না, আর ওর কেবলই মনে হয় বেঁচে থাকা ব্যাপারটাই কি বিস্বাদ। সবকিছু দেখে শুনে সুরেন্দ্রমোহন ভাবেন এই পরিস্থিতিতে তার অবর্তমানে যে লালি আর তার মা ভেসে যাবে। সারা জীবন আইনি লড়াই লড়তে লড়তে তার জগৎ সম্পর্কে অভিজ্ঞতা বলে এ সংসার বড় কঠিন ঠাই। চারিদিকে যে কেবল ঠক মানুষের উপস্থিতি, তারা শক্তের ভক্ত, নরমের জম। সুতরাং যতক্ষণ সৌরেন্দ্রমোহন বেঁচে আছেন, যতক্ষণ তিনি আপন মুঠি শক্ত করে নিজের সংসারটার হাল ধরে আছেন, ততক্ষণ রক্ষে। কিন্তু তিনিও তো ক্রমশ বয়সের ভারে নুজো হচ্ছেন। তাকেও তো শক্ত মুঠি আলগা দিতে হবে, আর তার আগে লালিটাকে মানুষ করতে হবে। অবসাদগ্রস্ত পর্ণাকে ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক জীবনে। এই সব ভাবনা তাকে বড্ড কাহিল করে। ওদিকে মীরা বছর 3 ধরে লালিকে দেখাশোনা করছে। ও যখন কাজে যোগ দেয়, লালি মাত্র 2 বছরের পিতৃহারা অবোধ শিশু। কে জানে কেন মীরা প্রথম দিন থেকে লালিকে আপন করে নিয়েছিল। বোধহয় সেও ছোট বয়সে পিতৃহারা বলে। তবে তাদের ছিল অভাবের সংসার। তার নিম্নবিত্ত বাবার মৃত্যুতে বৈধব্যের শোকে মুহ্যমান হওয়ার অবকাশও পায়নি মীরার মা। মীরাকে আর তার পঙ্গু ভাইকে নিয়ে জীবন যুদ্ধের খরস্রোতের উল্টো দিকে সাঁতরাতে গিয়ে তার মায়ের বরং তখন নাবিশ্বাস ওঠার জোগাড়। যাই হোক, মীরার মা সে যুদ্ধ করতে করতে মীরাকে পড়াশোনা শিখিয়েছে। মীরার পঙ্গু ভাইয়ের গ্রাসাচ্ছদনের ব্যবস্থা করছে। অবশেষে মীরা এখন তাদের সংসারের হাল ধরেছে। এহেন মীরা অবস্থাপন্ন ঘরের শিশু লালির জীবনে মায়ের সান্নিধ্যের অভাবটা ভীষণভাবে উপলব্ধি করে, আর ভাবে এমন কিছু যদি করা যেত যাতে করে পর্ণা তার বিষাদময়তার অন্তরাল থেকে বেরিয়ে এসে লালিটাকে দুহাতে আঁকড়ে ধরত, তাহলে কত ভালোই না হতো। মা আছে, অথচ মায়ের স্নেহ, মায়ের যত্ন, মায়ের কোলের আশ্রয় পাচ্ছে না মেয়েটা। এ হতে পারে না। সৌরেন্দ্রমোহন বাবু লালির ভালো মন্দের খোঁজ নেন মীরার সাথে কথা বলেই। তো সেরকমই একদিন তিনি মীরাকে জিজ্ঞাসা করলেন, কি মীরা, আমার লালি দিদি ভাইয়ের সঙ্গীত চর্চা কেমন চলছে? মীরা হেসে বলল, লালি ভারী লক্ষ্মী মেয়ে কাকাবাবু, আরও গান বড় ভালোবাসে। সে নিয়ম করে চর্চা করছে। তারপর ইতস্তত করে বলল, একটা কথা ছিল কাকাবাবু, আপনি অভয় দেন তো বলি। সৌরেন্দ্রমোহন সম্মতিসূচক মাথা নেড়ে বললেন, নির্ভয় বলো মীরা, কি বলতে চাও শুনি। মীরা তখন খানিক চাপা স্বরে বলল, পর্ণাদির মন থেকে এই সংসার বৈরাগ্য দূর করা খুব জরুরি কাকাবাবু। সৌরেন্দ্রমোহন চিন্তান্বিত স্বরে বললেন, জানি মীরা, কিন্তু যে নিজে সুস্থ হতে চায় না তাকে কি করে সুস্থ করি বলো তো? এই চিন্তাতে আমার আজকাল দিনে রাতে অস্থির লাগে। মীরা গলা আরও খাদে নামিয়ে বলল, এ ব্যাপারে আমার একটা প্ল্যান আছে কাকাবাবু। আপনি রাজি থাকলে আমি একবার তা প্রয়োগ করার চেষ্টা করে দেখতে পারি। সৌরেন্দ্রমোহন ফিসফিস করে বললেন, কি প্ল্যান শুনি? মীরা খুব গোপনে তার পরিকল্পনাটি ব্যক্ত করল। সৌরেন্দ্রমোহন বাবু বললেন, আমার লালি দিদি ভাই কান্নাকাটি করবে না তো? মীরা বলল, আপনি নিশ্চিন্তে থাকুন কাকাবাবু। লালির দাদু বললেন, তবে শুভস্য শীঘ্রম। তুমি যা করার তাড়াতাড়ি করো মীরা। কয়েকদিন পর একদিন বিকেলবেলা মীরা রোজকার নিয়ম মতো লালিকে নিয়ে বাড়ির কাছাকাছি পার্কে ঘুরতে গেল। বেরোনোর আগে এক ফাঁকে সে সৌরেন্দ্রমোহনের স্টাডিতে ঢুকে তাকে প্রণাম করে বলল, যেন সফল হই কাকাবাবু। সৌরেন্দ্রমোহন বললেন, ঈশ্বর তুমি সব দিক দেখো। আজও পর্ণা রোজকার মতো নিজের ঘরে এই বিকেলেও শয্যালি না। মাথার ওপর বনবন করে ঘোড়া পাখাটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, কি হবে বেঁচে থেকে। জিষ্ণুর সাথে আমার সারাটা জীবন কাটানোর কথা ছিল। সে কিরকম ফাঁকি দিয়ে চলে গেল, আমার জন্য রেখে গেল একরাশ কষ্ট। কেন আমি কেন একাকিত্বের কষ্ট পাবো? তা তো হতে পারে না, কিছুতেই হতে পারে না। সে কোথায় কোনো না ফেরার দেশে গিয়ে মজা দেখবে, আর আমি না না, আমিও খুব শীঘ্রই এ জীবন থেকে মুক্তি নেব। এই সব ভাবনার মাঝে তার একবারও মনে পড়ল না তার একটা শিশু কন্যা আছে, তাকে জড়িয়ে ধরে বাঁচা যায় সারাটা জীবন। তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা শুধু যে পর্ণার দায়িত্ব কর্তব্য তা নয়, পর্ণা সেই মাতৃত্বের বন্ধনের মধ্যে বাধা পড়লে এই দীর্ঘায়িত বিষণ্ণতা থেকে মুক্তি পাবে না। কিছু মনে পড়ল না পর্ণার। সে ওই পাখার অগুন্তি ঘূর্ণনের মতো নিজেও একই একঘেয়ে অবসাদের মধ্যে পাক খেতে লাগলো। ওদিকে বাইরে নরম আলোমাখা বিকেলটা ক্রমশ তার রং খুইয়ে সন্ধ্যার দিকে ঢলতে লাগলো। এ বাড়িতে ঠাকুর চাকরের অভাব নেই। সৌরেন্দ্রমোহনের গিন্নির আমলের মান্দামাসি ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার উপক্রম করতে করতে আপন মনে বিড়বিড় করতে থাকলো, রোজকার মতো
হায় ঈশ্বর, কি যে তোমার চাওয়া বুঝি নে বাপু। গিন্নিমার সোনার সংসারটা এমন ধারা এলোমেলো করে দিতে হয় গো ঠাকুর। বাবু আর কত সইবেন গো। ওদিকে দেখো ঘরে একটা সমর্থ বউ থাকতে কিনা এই বুড়ি ঝি মান্দা তোমায় ধূপদীপ দেখায় ঠাকুর। ঠিক তখন সন্ধ্যাটা ঘোর হয়ে গিয়েছে বেশ। মহানগরীর ধোঁয়াশায় ঢাকা আকাশে তারা ফুটছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। মীরা উদ্ভ্রান্তের মতো এসে ঢুকলো সৌরেন্দ্রমোহন বাবুর বাড়ি। সে একা, কিন্তু লালি কই? সেইটাই তো কথা। হাউ হাউ করে কেঁদে কেটে মীরা বাড়ি মাথায় করল। সৌরেন্দ্রমোহন তার আপিসে কর্মরত। 3 উকিল বাবু, এ বাড়ির ঠাকুর চাকর, মায় মান্দা বুড়ি পর্যন্ত হাঁপাতে হাঁপাতে এলো কি হলো করতে করতে। মীরা চোখের জল মুছে কোনো রকমে যা জানালো তা হলো, লালি আজও পার্কে রোজকার মতো খেলছিল। মীরা তার কাছাকাছি ছিল, মাত্র পলকের তরে ও একটু অন্যমনস্ক হয়েছিল বটে, আর তার মধ্যেই লালি উধাও। মীরা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে বিস্মিত, তারপর সন্ত্রস্ত হয়ে কি করবে, কি করা উচিত ইত্যাদি ভাবনার খেই হারিয়ে ফেলে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তারপর তো পার্কে, তার আশেপাশে খুঁজেও লালির হদিশ না পেয়ে এখন বাড়িতে ফিরে খবরটা দিচ্ছে। মীরা আবার হাউ হাউ করে কেঁদে উঠল। এ খবরে সৌরেন্দ্রমোহন প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে উঠলেন। তখনই দারোয়ান বনমালীকে আর ড্রাইভার বিপুলকে আদেশ দিলেন, এখনই তোমরা আবার পার্কের দিকে যাও। লালির চেহারার বর্ণনা দিয়ে জনে জনে জিজ্ঞাসা করো আমার লালি দিদিকে তারা দেখেছে কিনা। তারা আদেশ পেয়ে ছুটল। মান্দাবুড়ি দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে কেঁদে উঠল, হা ভগবান, অমন তুলোর পুটুলি লালি দিদিকে কোথায় কে নিয়ে গেল গো। সৌরেন্দ্রমোহনের যেন হাঁটু দুটো অবশ যাচ্ছে। তিনি ধপ করে সামনের চেয়ারে বসে পড়লেন। 3 জন উকিলবাবু বললেন, পুলিশে ইনফর্ম করা দরকার এখুনি। বোঝাই যাচ্ছে বাচ্চা পাচারকারীর হাতে পড়েছে সৌরসেনী। আজকাল এদের খুব বাড়ন্ত। কত বাচ্চা যে রোজ হারিয়ে যাচ্ছে, তারপর পাচার। তাদের কথা শেষ হলো না। ওই তো দেখা যাচ্ছে লালির মা, হ্যাঁ পর্ণা, ওর আঁচল লুটাচ্ছে মাটিতে। পাগলিনীর মতো ছুটে এসে সে ঝাঁপিয়ে পড়ল মীরার ওপর। তারপর তাকে প্রায় মেরে ধরে একসা করার দশা, আর সেই সঙ্গে মুখে বলি, বল আমার মেয়ে কোথায়, কোথায় আমার লালি? আমি কিচ্ছু শুনতে চাই না। তুই আমার লালিকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আয়। বলতে বলতে সৌরেন্দ্রমোহনের পায়ে লুটিয়ে পড়ল পর্ণা। বাবা, ও বাবা, আমার লালি হারিয়ে গেছে বাবা। আমি ঘরের মধ্যে থেকে শুনেছি ওই মীরা বদমাসটা কেঁদে কেটে বলছে লালি হারিয়ে গেছে। মান্দা মাসি চিৎকার করে উঠল, লালি হারিয়ে গেছে বলে। ও বাবা বলুন না, লালি হারিয়ে গেছে? ও কি আমার ওপর অভিমান করে হারিয়ে গেল বাবা? আমি মা হয়ে ওকে এতটুকু যত্ন করি না, এতটুকু কাছে ডাকি না বলে হারিয়ে গেল বাবা। আমি এখন কি নিয়ে থাকবো বাবা? ওকে ফিরিয়ে এনে দিন আমার কোলে। আমি লালি সোনাকে 2 হাতের কোলের মধ্যে আঁকড়ে রাখবো বাবা। পর্ণার আছাড়ি পিছাড়ি কান্নাটা দেখতে দেখতে সৌরেন্দ্রমোহন তাকালেন একবার মীরার দিকে। মীরার তখন মুখে হাসি, চোখে জল। পর্ণাদি নখের আঁচড়ে তার 2 হাত তখন বিন্দু বিন্দু রক্তের সম্মিলিত ধারা। তবুও হাসছে মীরা, সে সফল হয়েছে। কিন্তু না, আরেকটু সহ্য করতে হবে তাকে। সৌরেন্দ্রমোহন মীরার দিকে একবার তাকিয়ে 2 হাতে ক্রন্দনরতা পুত্রবধূকে টেনে মাটি থেকে তুলে দাঁড় করালেন। তারপর বললেন, আমি এখনই পুলিশ অফিসার পল্লব মিত্রকে ফোন করছি। মীরা, যতক্ষণ পুলিশ না আসবে তুমি এক পাও নড়বে না এখান থেকে। পর্ণা তেড়ে গেল মীরার দিকে, বলে উঠল, দেখুন বাবা, দুধকলা দিয়ে কেমন কালসাপ পুষেছি আমরা বাবা। এই মেয়েটা আমার লালিকে নির্ঘাত পাচার করেছে কোথাও। সব আমার দোষ বাবা। আমি কেন কেবল আমার কষ্টের কথা ভেবে লালিটাকে ভুলে থাকলাম। আহা, মেয়েটার বাবা নেই, মা থেকেও নেই। কত কষ্ট পেয়েছে আমার মেয়েটা। ওকে আমি তো পৃথিবীর আলো দেখিয়েছি বাবা। আমার দায়িত্ব লালিকে মানুষ করা। আমি দিনের পর দিন মায়ের দায়িত্ব পালন করিনি বাবা, এ আমার অন্যায়। বলতে বলতে নিজের গালে নিজে থাপ্পড় মারতে লাগলো পাগলের মতো। মীরাই এগিয়ে এসে পর্ণাকে থামাতে গেলে গর্জি উঠল পর্ণা, ছুবি না তুই আমাকে। তারপর সৌরেন্দ্রমোহনের দিকে ফিরে বলল, বাবা আপনি এখনও বসে আছেন? এখনই ফোন করুন পুলিশে, না হলে আমি নিজেই যাচ্ছি পুলিশ স্টেশনে। সৌরেন্দ্রমোহনের আগে থেকেই পুলিশ অফিসার পল্লব মিত্রকে বলা ছিল সব। পল্লব মিত্র সৌরেন্দ্রমোহনের এক বন্ধু পুত্র। যাই হোক, লালির দাদু বৌমার তাড়া খেয়ে হ্যাঁ এই যে ফোন করছি বলতে বলতে পল্লবকে ফোন করে বলল, পল্লব তুমি একবারটি এসো আমার বাড়িতে, যত তাড়াতাড়ি সম্ভব। কিছুক্ষণ পর পল্লব মিত্র উপস্থিত হলো, সঙ্গে লালিকে দেখে পর্ণা ছুটে গিয়ে জড়িয়ে ধরে পাগলের মতো চুমো খেতে লাগলো আর বলতে লাগলো, ওরে আমার সোনা, আর কখনো আমি ভুল করব না মা।
আমায় ছেড়ে হারিয়ে যাবি না তো মা, সোনা, আর কখনো? হেসে কেঁদে পর্ণার তখন পাগল প্রায় দশা। লালি আচমকা মায়ের অযাচিত আদর পেয়ে প্রথমে আড়ষ্ট হয়ে গেলেও কিছুক্ষণ পরেই তার ছোট ছোট হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে অবিশ্রাম মাকে আদর করতে করতে বলে উঠল, মাম্মাম, তুমি আমাকে ভালোবাসবে তো? আমাকে ভাত খাইয়ে দেবে তো? আমাকে গল্প বলবে তো? মাম্মাম, আমাকে ঘুম পাড়িয়ে দেবে তো? ঘরশুদ্ধ লোক তখন দেখছে পিতৃহারা এক শিশুর মায়ের কাছ থেকে কতখানি অবহেলা পেয়েছে এতদিন, কতখানি অভাব বোধ ছিল তার মনে। তবুও সে মুখ বুজে সেই অভাব মেনে নিয়ে দিন যাপন করেছে, কোনো অনুযোগ করেনি। পর্ণা মেয়েকে আঁকড়ে ধরে বলল, আর কোনোদিন ভুল হবে না মা। কিন্তু তুমি কোথায় হারিয়ে গেছিলে লালি? তুমি হারিয়ে গিয়েছো শুনে আমি যে খুব কাঁদছিলাম সোনা। লালি তখন খিলখিল করে হেসে বলল, আমি তো হারিয়ে যাইনি মাম্মাম। আজকে যখন পার্কে গেলাম, মীরা দিদি তখন বলল, লালি, আজ আমাদের বাড়িতে তোমার নেমন্তন্ন। পার্কের থেকে একটা মাসি আমাকে মীরা দিদির বাড়িতে নিয়ে গেল। ছোট্ট মেয়ের এলোমেলো কথা কেউ বুঝতে পারছে না বুঝে সৌরেন্দ্রমোহন হাল ধরলেন, বললেন, আজ মীরা আমার কত বড় উপকার করলো তা একমাত্র ঈশ্বর জানেন। আজকের ঘটনার পরিকল্পনা মীরার। বৌমা পর্ণা এমন অবসাদগ্রস্ত হয়ে থাকতো যে সে লালির খোঁজ পর্যন্ত নিতে ভুলে গেছিল। তাই জন্যই তো মীরাকে লালির গভর্নেন্সের কাজটা দিয়েছিলাম আমি। তবে মীরা কেবল তার কর্তব্য পালন করে থেমে থাকেনি, লালির সাথে সাথে পর্ণা আর আমার কথাও ভেবেছে, আর অনেক ভেবে একটি পরিকল্পনা করেছিল যার ফলে পর্ণা আবার স্বাভাবিক হতে পারে। আর সেটি হলো এমন কোনো পরিস্থিতি তৈরি করা বাড়িতে যা পর্ণাকে দারুণভাবে আঘাত করবে, আর সেই আঘাতের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ পর্ণা তার আপন জগৎ থেকে বেরিয়ে এসে দাঁড়াতে পারে বাস্তবের মুখোমুখি। সেই জন্য লালি হারিয়ে গেছে এমন একটা নাটক তৈরি করে মীরা। এই নাটক সাফল্যমণ্ডিত করতে মীরার মা, তার ভাই আর অফিসার পল্লব সাহায্য করেছেন। মীরা আগেই তার মাকে বলে রেখেছিল আজ বিকেলে নির্দিষ্ট সময় পার্কে আসতে। তারপর লালিকে পার্কে বেড়াতে নিয়ে গিয়ে লালিকে বলে, তুমি কতদিন আমাদের বাড়িতে যেতে চেয়েছো, আজকে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমার মা মানে তোমার এক মাসিমণি আসবে পার্কে, তুমি মাসিমণির সাথে আমাদের বাড়িতে যাবে কেমন? দেখবে আমাদের বাড়িতে একটা দাদা আছে, সে কি সুন্দর ছবি আঁকে আর ম্যাজিকও দেখায়। তুমি মাসিমণির সাথে গিয়ে ম্যাজিক দেখো, আমি একটু পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো। এর মধ্যে মীরার মা পার্কে হাজির হয়েছেন আর লালিকে নিয়ে গেছেন নিজের বাড়ি। মীরাদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, গাড়িতে বড়জোর 15 মিনিট লাগে। মীরা মাকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে বাড়িতে ফিরে এসে লালি হারিয়ে যাওয়ার নাটকটা খুব সফলভাবে অভিনয় করেছে। এতটা স্বাভাবিক অভিনয় আমি নিজেও আশা করিনি। সৌরেন্দ্রমোহন একটু থামলেন। মীরা কথাটা শুনে মাথা নিচু করে মৃদু হাসল। সৌরেন্দ্রমোহন আবার বলতে শুরু করলেন, অফিসার পল্লবকে আমি গতকাল রাতে এইসব জানিয়ে ওর একটু সাহায্য চেয়েছিলাম। বলেছিলাম তাকে এমন কিছু করতে হবে যাতে প্রাথমিকভাবে পর্ণা মনে করে পল্লব লালিকে কোথাও থেকে খুঁজে আনলো। শুনে পল্লব বলে, কাকাবাবু ভাববেন না, লালিকে কোথায় রাখা হবে সে ঠিকানাটা আমায় দিন, আমি সময় মতো লালিকে পৌঁছে দেব ঠিক আপনার কাছে। আমি সেই মতো আজ সকালেই অফিসার পল্লবকে ঠিকানা আর লালি দিদিকে বাড়ি ফিরিয়ে আনার আন্দাজ মতো সময়টা জানিয়ে দিয়েছিলাম। বাকিটা তো এই আমরা দেখলামই। আমার বৌমা পর্ণা মা আজ কত বছর পর লালি দিদিভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমার আর ভয় নেই। আমার বিশ্বাস পর্ণা মা নিশ্চিত এরপর থেকে লালি দিদিভাইকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখবে। তারপর পর্ণার দিকে চেয়ে বললেন, যে নেই, যে চলে গেছে তার জন্য দুঃখ করতে করতে জীবনকে থামিয়ে দিও না বৌমা। আমাকে দেখো, আমার স্ত্রীর সন্তান নেই আজ আর। আমার বুকে ব্যথার পাহাড়, তবুও আমি সেই ব্যথার পাহাড় ঠেলে রোজ বাঁচি তোমার আর লালি দিদির জন্য। কারণ আমার সন্তান যে তোমাদের মধ্যে বেঁচে আছে। আর তুমি যদি তোমার শাশুড়ি মায়ের নিজে হাতে তৈরি করা সংসারটার হাল ধরো, তবে তোমার স্পর্শে তিনিও বেঁচে থাকবেন এই সংসারের প্রতিটি কোণায়, প্রতিটি বস্তুর মধ্যে, প্রতিটি মুহূর্তে। তারপর মীরার দিকে তাকিয়ে বললেন, আয় তো মীরা, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি। ভবিষ্যতে জীবনটা যেন তোর খুশিতে আনন্দে ভালোবাসায় পূর্ণ হয়। পর্ণা লজ্জিত মুখে মীরার সামনে জোর হাত করে দাঁড়িয়ে বলল, আমাকে ক্ষমা করো মীরা। না বুঝে মীরা তাকে থামিয়ে দিয়ে বলল, আরে কি যে করেন পর্ণাদি, কিছু হয়নি তাতে। সৌরেন্দ্রমোহন অফিসার পল্লবকে বললেন, পল্লব, তুমি ব্যস্ততা সত্ত্বেও যা উপকার করলে কি আর বলবো বাবা। বসো, একটু কফি খেয়ে যাও। মান্দাবুড়ি এর মধ্যে অদৃশ্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করে বলল, জয় গৌর, তুমি আমার কথা শুনেছ প্রভু, কাল হরির লুট দেব গো। অনেক অনেক দিন পর সৌরেন্দ্রমোহন বাবুর বাড়ির দম বন্ধ করা পরিমণ্ডলটা হালকা হলো।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।